এই রাশেদ। প্রতিদিনের মতো সেদিনও আমি ল্যাম্পপোস্টের ধারে বসেছিলাম। সেদিনের রাতে আমার জীবনে ঘটে যায় এক অলৌকিক ঘটনা। আজও আমি সে ঘটনা ভুলতে পারি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। চলুন দর্শক, মূল ঘটনায় যাওয়া যাক। আমার নাম রাশেদ। আমি ছোটবেলা থেকে একাকিত্ব থাকতে ভালোবাসতাম। আমি কোনো বন্ধুদের সাথে আড্ডা দিতাম না, কোনো বাজে আড্ডায় যেতাম না। আমি ছোটবেলা থেকেই লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতাম। আমি ছোটবেলা থেকেই অনেক মেধাবী। আমার জীবনে স্কুল জীবন শেষ করে আমি আমাদের শহরের এক স্বনামধন্য এক কলেজে ভর্তি হই। ওখানে কলেজের এক হোস্টেলে আমি ওখানে থাকতাম। প্রতিদিন আমি ওখান থেকেই কলেজে যাওয়া আসা করতাম আর ওই হোস্টেলে থাকতাম। আর আমি একাকিত্ব থাকতে ভালোবাসতাম। আমাদের কলেজের হোস্টেলের পিছনে একটি রাস্তা ছিল। রাস্তার ধারে ল্যাম্পপোস্ট, আর রাস্তার পাশেই ছিল এক জঙ্গল। আসলে আমাদের কলেজের যে ওই হোস্টেলটা ছিল, হোস্টেলটা অনেক শুনশান এলাকা, যে ওখানে নিরাপত্তা, ওখানেই মানুষ হইহল্লা করতো না। ও আমাদের কলেজের ছাত্রদের লেখাপড়ার সুবিধার ক্ষেত্রে ওখানেই হোস্টেলটা বানানো হয়েছে। আমি ওই হোস্টেলে থাকতাম, প্রতিনিয়ত ওখান থেকে কলেজে যেতাম আসতাম। আর রাত হলে আমি মাঝে মাঝে আমাদের কলেজের যে হোস্টেলের পিছনের রাস্তার ল্যাম্পপোস্টের নিচে বসে থাকতাম। আমার প্রতিদিনে এভাবেই কাটতে থাকতো দিনগুলো। আমি মাঝে মাঝেই ওখানে বসতাম। কোনো দিন গল্পের বই নিয়ে ওখানে বসে বসে ল্যাম্পপোস্টের নিচে পড়তাম। কারণ আমার যে কলেজের বন্ধুরা ছিল অনেক দুষ্ট প্রকৃতির, আমাকে অনেক জ্বালাতো, অনেক ডিস্টার্ব করতো। এজন্যই আমি মাঝে মাঝে যখন আমার মনটা অনেক খারাপ লাগতো, ভালো লাগতো না, তখন আমি ওই ল্যাম্পপোস্টের নিচে গল্পের বই নিয়ে ওখানে পড়তাম। হঠাৎ আমার জীবনে ঘটে যায় এক অলৌকিক ঘটনা। সেদিন আমি অনেক রাত, তখন আনুমানিক 12টা কিংবা 12:30 বাজবে এমন, আমি ওখানে বসে বসে বই পড়ছিলাম। তখন আমি লক্ষ্য করি আমার সামনের জঙ্গলের ওই সাইড দিয়ে দেখি একটি আলোর ঝমকানি আমার সামনে এসে একটি অপরূপ সুন্দরী এক মেয়েতে রূপান্তরিত হলো। আমি এই দৃশ্যটা দেখে অনেকটা ভয় পেয়ে গেলাম। তখন আমি কি করব আমি বুঝতে পারছি না। ওখান থেকে আমি এমন যে ওখান থেকে উড়ে পালাবো এরকম অবস্থাও আমার ছিল না। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। তখন আমি ওখানেই বসে থাকলাম। থাকার পরে আমি অনেকটা ভীত কণ্ঠে আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম যে, আপনি কে, এত রাত্রে এখানে? আমি তখন বুঝতে পারছিলাম না যে মেয়েটি কি আসলেই এখানে কি জন্য আসছে, কিবা আমি তাকে জিজ্ঞাসা করলাম। মেয়েটি কোনোভাবে উত্তর দিল না। তারপরে আমি তাকে আবারও জিজ্ঞাসা করলাম। তখন মেয়েটি আমাকে বলল যে, আমার পরিচয় কি জানার এতই আগ্রহ তোমার? তখন আমি বললাম যে, দেখুন, আমি এখানেই অনেক দিন থেকে এখানে আমি বসে থাকি, কিন্তু এমনটা কোনোদিনও আমার জীবনে ঘটে নাই। আমি প্রায় এখানে বসে, যখন আমার মন খারাপ থাকতো আমি প্রায় এখানে বসে থাকতাম। কিন্তু আজ হঠাৎ আমি দেখলাম যে আপনি আমার সামনে এসে হাজির হলেন। তা আসলে কি কারণে বা কি জন্য আমি এটা বুঝতে পারছি না। প্লিজ আমাকে সব কিছু খুলে বলবেন যে আপনি কে বা কি, কোথা থেকে আসছেন। তখন মেয়েটি আমাকে বলল যে, আমি কে বা কোথা থেকে আসছি এটা তোমাকে আমি পরে বলছি, তুমি এখানেই এত রাতে বসে থাকো কেন? তখন আমি বললাম যে, দেখুন, আমি আমার বন্ধুরা অনেক দুষ্ট,
তা ওরা দেখা যায় যে আমি যখন কলেজের হোস্টেলে যখন বসে থাকি তখন ওরা আমাকে অনেক জ্বালাতন করে। এজন্য মাঝে সাঝেই আমার যখন মন খারাপ থাকে বা মাঝে সাঝেই আমি এখানে বসে থাকি, বসে বসে আকাশের চাঁদ, তারা, তারপরে এই যে ঠান্ডা ফুরফুরে প্রকৃতির হাওয়া, এগুলো আমার খুবই ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে এগুলো খুবই ভালোবাসি। এজন্য আমি আমার গ্রামের বাসায় আমি প্রতিনিয়ত আমার বাড়ির পাশের একটা জায়গা ছিল, ওখানে আমি প্রতিদিন এভাবে বসে থাকতাম। এজন্য এখানে আমার তো গ্রামের কোনো নাই, এজন্য আমি এই যে ল্যাম্পপোস্টের ধারে এখানে খুবই ভালো লাগে। এখানে শুনশান এলাকা, কেউ আমাকে ডিস্টার্ব করে না, আমাকে খুবই ভালো লাগে, এজন্য আমি এখানে বসে থাকি। এই কথা শোনার পরে পরি মেয়েটি ওই মেয়েটি তখন বলল যে আচ্ছা ঠিক আছে। তারপরে আমি তাকে বললাম যে প্লিজ আপনি আপনার পরিচয়টা বলুন না। তা মেয়েটি তখন বলল যে দেখো, আমার নাম আয়শা, আমি তোমাদের দুনিয়ার কেউ না, আমি হলাম জিন জাতি, আমি একটি পরী। আমি আসলেই আমি প্রতিনিয়ত এমনি মাঝে মাঝে এমনি যাওয়া আসা করি। তা আমি মাঝে মাঝে দেখি যে এখানেই একটি ছেলে বসে থাকে। তা আমি একদিন মনে করছিলাম যে আমি ওই ছেলেটা তোমাকে দেখব, কিন্তু আমি সেদিনও আসি নাই। তারপরেই আমি এমনি যাতায়াত করার পরেই আজ হঠাৎ আমার মনে হলো যে আজ আমি তোমার সাথে কথা বলি, এই জন্য আমি তোমার সামনে দৃশ্যমান হলাম। তো তুমি ভয় পেও না, আমি তোমাকে ক্ষতি করব না। আমি একটি মুসলিম পরিবারের মেয়ে, জিন পরিবারের মেয়ে। আমি আসলে তোমাকে ক্ষতি করার কোনো উদ্দেশ্যই আমার নাই। আসলে তুমি এখানে প্রতিনিয়ত বসে থাকো, এজন্য আমি মনে করছিলাম যে আজ তোমার সাথে একটু কথা বলি, এটাই, আর কিচ্ছু না, আমার কোনো খারাপ উদ্দেশ্য নাই। তারপরে মেয়েটি আমাকে বলল যে দেখো, এত রাত্রে তুমি যে এখানে বসে থাকো, এমনি আমাদের জিন জাতির অনেক জিনেরা এমনি চলাফেরা করে অনেক রাতে, গভীর রাতে। তো দেখা যাচ্ছে হয়তো আমি ভালো বলে আমি তোমাকে কিছু বললাম না। অনেক দুষ্ট প্রকৃতির জিন আছে, তারা হয়তো দেখা যাচ্ছে তোমাদের ক্ষতি করতে পারে, এজন্য তুমি এখানে আর কখনো বসে থাকো না এত রাতে। তখন আমি মাথা নাড়িয়ে বললাম যে আচ্ছা ঠিক আছে। এই বলে তখন মেয়েটি বলল আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় চলে যাও। এই বলে মেয়েটি ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। আমি ওখান থেকে উঠে চলে আসলাম। তারপরে ওদিন সারা রাত আমার আর ঘুম হয় নাই। আমি শুধু ওই মেয়েটির চেহারা আমাকে মনে পড়ছে, এত মায়াবী, এত সুন্দর, আমার জীবনে আমি আর কখনোই দেখিনি। আমি আমার কলেজ লাইফ, আমার স্কুল জীবনে আমি কোনো মেয়ের সাথে আজও সম্পর্ক করি নাই বা ভালোবাসা আমার জীবনে আসি নাই, কিন্তু আজ যেন আমার ওকে দেখে আমার একটা অন্যরকম শিহরণ জেগে উঠল। তো এইভাবেই আমার দিন কাটতে থাকলো। আমি মাঝে মাঝে ওখানে যেতাম, মনে হতো যে ওই মেয়েটিকে আমার সাথে কি আর দেখা দিবে, এ বলে আমি তার এক সপ্তাহ ওভাবে আমি ওখানে যাওয়া আসা করি, কিন্তু ওই মেয়েটি আর আসে না। হঠাৎ একদিন আমি ওই ওই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আজকের ওই যে টাইমে ওই মেয়েটি আসছিল, আমি ওই টাইমে ওখানে যাব। তখন আমি দেখা যাচ্ছে যে তখন রাত 12টা বাজে, আমি ওখানে বসেছিলাম সেদিনের মতোই। আমার হাতে ছিল একটি উপন্যাসের বই, বইটা পড়ছিলাম, কিন্তু আমার বইটার দিকে মনোযোগ ছিল না। আমার মনোযোগ ছিল যে আজ আমার মনে হচ্ছিল যে ওই মেয়েটি অবশ্যই আমার সাথে ও দেখা দিবে, এই আশায় আমি ওখানে বসেছিলাম। তখন মেয়েটি হঠাৎ আমার সামনে এসে দৃশ্যমান হলো। তখন মেয়েটি আমাকে বলল, তুমি আজও এখানে বসে আছো? তখন আমি তাকে বললাম যে দেখো, আমি একটু সত্যি কথা বলতে কি, আমি তোমার সাথে দেখা করার জন্য আমি আজও এখানে এসেছি।
আমি আজ 1 সপ্তাহ ধরে আমি এখানে মাঝে মাঝে আসতাম, কিন্তু 1 সপ্তাহ ধরে আমি প্রতিদিন আসি যে একটু তোমার সাথে দেখা করার জন্য। তখন মেয়েটি একটি মুচকি হেসে বলল যে কেন আমার সাথে তুমি দেখা করার জন্য এখানে প্রতিদিন কী জন্য আসো? তখন আমি বললাম যে আমি জানি না, তো আমার ভালো লাগে। আমি সেদিন তোমার সাথে কথা বলার পরে আমি আমার অনেকটা ভালো লাগছিল যে আমার তো সেরকম বন্ধু নাই। এজন্য আমি তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগাতেই আমি তোমার সাথে কথা বলতে আমি এখানেই আসছিলাম। কিন্তু আমি 1 সপ্তাহ ধরে এখানে আসছিলাম, কিন্তু তুমি এখানে আসোনি। তখন মেয়েটি বলল যে দেখো, আমরা তো তোমাদের এই দুনিয়ায় সবসময় আসি না, তা মাঝে মাঝে আমরা আসি। কিন্তু তুমি এখান থেকে 2 দিন আগেও আমি এমনি আসছিলাম, কিন্তু তুমি এখানে বসেছিলে, আমি দেখছিলাম, কিন্তু আমি তোমার সামনে আমি আসি নাই। তখন আমি বললাম যে কেন? তখন বললাম যে এমনি আমি আসিনি। তা আজও দেখলাম যে তুমি গভীর রাতে আজও এখানে বসে আছো। তখন আমার জন্য মনে হলো যে তুমি মনে হয় যে আমার সাথে দেখা করার জন্য এখানে বসে আছো, এজন্য আমি আজ তোমার সাথে দেখা দিলাম। তারপরে আমি মেয়েটিকে এভাবে অনেক সময় তার সাথে গল্প করলাম। করার পরে তখন আমি মেয়েটিকে বললাম যে আচ্ছা, আমি কি আপনাকে একটা কথা বলবো? তখন মেয়েটি বলল হ্যাঁ, বলো। তখন বলল যে আমি বললাম যে দেখো, তুমি প্রতিদিন আমার সাথে এখানে দেখা করবা, আর আমি তোমার সাথে কথা বলবো, আমরা গল্প করব, আমার খুবই ভালো লাগে। তখন আয়শা পরী বলল যে দেখো, আমি প্রতিদিন আসতে পারবো কিনা বলতে পারবো না, কিন্তু আমি মাঝে মাঝে আসবো। তখন আমি বললাম যে আমি কি করে বুঝবো যে তুমি কোন সময় আসবে বা কোন দিনে আসবে? তখন বলল যে আচ্ছা ঠিক আছে, আমি পরশু দিন, আগামী পরশু দিন আমি তোমার সাথে দেখা করব। এই বলে মেয়েটি চলে গেল। তখন আমি ওখান থেকে উঠে বাসায় আসলাম, এসে রাতে ঘুমালাম। আমার অনেকটা স্বস্তি বোধ বা অনেকটা ভালো লাগছিল। তখন আমি ওখান থেকে এসে আমি রাতে ঘুমালাম। ঘুমানোর পরে তারপর দিন 2 দিন পরে ওই মেয়েটি সাথে দেখা করার জন্য আমি ওই ল্যাম্পপোস্টের ধারে বসেছিলাম। তখন মেয়েটি আসলো। আসার পরে তার সাথে আমার এভাবেই দিন কাটতে থাকে। গল্প করি, সে আসে, গল্প করি, আমরা দুজনে এভাবেই আমাদের দিন যায়। আর ও গল্প করে ও চলে যায়। এভাবে অনেক দিন কেটে যায়। যাওয়ার পরে আমার ভিতরে যেন অন্যরকম একটা মোহ কাজ করছে যে আমি যেন ওকে ভালোবেসে ফেলেছি এমন। তখন আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। তখন এক প্রকার ভাবতেছি যে আমরা হলাম মানুষ আর ওরা হলো জিন, আমাদের সাথে কি ওরা কি সম্পর্ক করবে কি না, এই ভয়ে আমি ওরে কিছু বলতেও পারি না। আবার আমি অনেকটা নিজের ভিতরে ভিতরে অনেকটা কষ্ট হয়। তখন আমি কি বলবো কিছুই ভাবতে পারছি না। তখন আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম যে আজ আমি ওর সাথে দেখা করে আমার মনের কথাটা আজকে বলেই দেব। তাই যাই হোক, তখন আমি ওই জায়গায় আসার পরে আমি বসে থাকলাম। থাকার পরে আয়শা তখন আসলো। আসার পরে আমাকে বলল যে কেমন আছো তুমি? তখন আমি বললাম যে আমি অনেকটা ভালো আছি, তুমি কেমন আছো? তখন আয়শা বলল যে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন আমি বললাম যে আয়শা, আমি তোমাকে একটি কথা বলবো। তখন মেয়েটি আয়শা বলল যে আচ্ছা বলো। তখন আমি বললাম যে দেখো, তুমি যদি কিছু না মনে করো তা আমি তোমাকে একটা কথা বলতে চাই, যদি তুমি কিছু মনে করো তাহলে থাক। তখন আয়শা বলল যে না, তুমি বলো, আমি কিছু মনে করব না। তখন আমি চোখ বন্ধ করে বললাম যে আয়শা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আজ এতদিন তোমার সাথে কথা বলে, তোমার সাথে গল্প করে আমার জীবনে আসলেই কোনো বন্ধুর সাথে আমি এভাবে মিশিনি। তা তোমার সাথে মিশতে মিশতে আমি যেন কখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই বলতে পারবো না।
তা তুমি যদি কিছু মনে না করো, যে কিছু মনে করো এই জন্য আমি তোমাকে কিছু বলতে পারিনি। আজ অনেকটা সাহস নিয়ে, বুকে সাহস নিয়ে আমি তোমাকে বললাম। এখন তুমি কিছু যদি মনে করো না। একথা বলায় আয়শা খিলখিল করে হাসলো। হেসে আমাকে বলল, পাগল ছেলে। এই কথা। তখন আমি বললাম যে কেন, তুমি হাসলে কেন? আমি হাসির মতো তো কোনো কথা বললাম না, যে আমি তোমাকে ভালোবাসি এই কথাটাই বললাম। তুমি, আমার কথা শুনে তোমাকে হাসি লাগলো? তখন আয়শা পরি বলল যে দেখো, আমি যেদিন তোমাকে প্রথম দেখি সেদিনে আমার আমার জন্য তোমাকে অনেক ভালো লাগে, কিন্তু আমি তোমাকে কখনো বলি নাই। কারণ যে আমরা হলাম জিন জাতি, আর তোমরা হলো মানুষ। এখন যদি আমি তোমাকে বলি আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি মনে করো এটা গ্রহণ না করো বা না আমাকে ভুল বোঝো, এজন্য আমি এ থেকে আমি তোমাকে কখনো বলি নাই। কারণ আমি তোমার সাথে প্রতিনিয়ত দেখা করি, কথা বলি, আমার এগুলো খুবই ভালো লাগে। হ্যাঁ, আমিও অনেকটা ভালোবাসা থেকে আমি এগুলো করি, কিন্তু আমি তোমাকে কোনোদিনও বুঝতে দেইনি যে আমি তোমাকে ভালোবাসি। আমি চাচ্ছিলাম যে কোনোদিনও যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমাকেই বলবে, আমি নিজে থেকে কখনো তোমাকে বলবো না। তারপর এভাবে বলে আমার অনেকটা ভালো লাগলো। আয়শার কথা শুনে আমার বুক থেকে যেন একটা বড় পাথর নেমে গেল, যে আয়শা আমার প্রস্তাবে রাজি। তখন আমি আমার মনে যেন একটি লাড্ডু ফুটতে লাগলো, আমি অনেকটা খুশি। এই বলে তারপরে আমি ওখান থেকে, আয়শা বলল যে আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, তুমি তোমার হোস্টেলে চলে যাও, আমি আমি বাসায় চলে যাই, আমার মা বাবা টেনশন করবে, আমি বাসায় চলে যাই। তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে, কালকে তুমি কালকে আমার সাথে দেখা করবে তো? তখন আয়শা পরি বলল যে আচ্ছা ঠিক আছে, আমি কালকেও আসবো। এই বলে আয়শা পরি ওখান থেকে চলে গেল। তারপরে আমিও চলে আসলাম। এসে আমি রাতে ঘুমিয়ে গেলাম। আমার মনটা আজ অনেক ভালো, কারণ আমি আজকে আমার ভালোবাসার কথা আমি আয়শাকে বললাম। আয়শা রাজি, আমি অনেকটা খুশি। আমি তখন আমার জীবনের পিছনের কথাগুলো, আমার বাবা মা এগুলো কিভাবে নেবে কিনা, এগুলো আমার মাথায় ছিল না। তখন এভাবেই আমাদের দিন কাটতে থাকে। আয়শা আয়শা প্রতিনিয়ত আমার সাথে দেখা করে, আমি প্রতিদিন আয়শার সাথে দেখা করি। এভাবেই আমাদের ভালোবাসা আস্তে আস্তে অনেক গভীর হয়ে গেল। তখন আয়শা হঠাৎ একদিন বলল যে তুমি আমার সাথে আমাদের পরিলোকে যাবে? তখন আমি বললাম যে হ্যাঁ, যাব। কারণ আমি ওকে অন্ধের মতো ভালোবাসি। আমি আমার যে পিছনে কি হবে, ওখানে কি হবে কি না হবে, এগুলো আমি কিছুই ভাবতে পারি না। একমাত্র আয়শাকে ছাড়া আমি আর কিছুই ভাবি না। এভাবে আমার জীবন কাটে। তারপরে আয়শা বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আজ তোমাকে আমাদের পরিলোক ঘুরে দেখাবো। আমাদের পরীর এলাকাটা কেমন, আমাদের পরীর দেশটা কেমন, আমি তোমাকে দেখাবো। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তা আমি কিভাবে যাব? তখন পরী আয়শা বলল যে তুমি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরো। আমি তোমরা এভাবে তো মানুষ জাতি এভাবে আমাদের জগতে যেতে পারবা না, আমি তোমাকে নিয়ে যাব। তখন আমার অনেকটা লজ্জা লাগলো, যে আমি তখন অনেকটা ইতস্ত বোধ করলাম। তখন আয়শা বলল, আরে পাগল, তুমি অনেক এরকম করছো কেন? তোমার আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তো এটা তো কোনো ব্যাপারই না। তখন আমার অনেকটা লজ্জা লাগছিল। তারপরেও আমি আয়শাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। তখন আমার জীবনে মনে হচ্ছিল যে আমি যেন সুখের রাজ্যে, মনে করো, ঘুরে ঘুরে পড়লাম। তখন আমার অনেকটা লজ্জা লাগছিল। আবার আমি আমার জীবনে কোনো মেয়েকে আমি এভাবে জড়িয়ে ধরিনি, আজ ফার্স্ট টাইম। তখন আমার জীবনে যেন অন্যরকম একটা শিহরণ জেগে উঠল। কথা বলা, তারপরে ও আমাকে নিয়ে ওদের পরীর দেশে গেল। যে আমি যখন আমাকে নামালো, আমি যখন ওখানে নামলাম, তখন
দেখি এত সুন্দর ওখানে গাছগাছালি, তারপরে পশু পাখি, তারপরে ওখানে যে ছোট ছোট পুষ্কনি, এগুলোর পানি নীল আর চিকমিক চিকমিক করছে যেন রোদের আলোয়। আর গাছগাছালিগুলো যেন অন্যরকম, যে আমাদের পৃথিবীর গাছগাছালি ছাড়া ওদের পৃথিবী, ওদের দিকের গাছগাছালি অন্যরকম। তখন আমি ওদের জগৎটা ঘুরে দেখলাম, অনেক ভালো লাগলো। আসলে আমাদের পৃথিবীও যে বলবো না ভালো না, কারণ আমাদের পৃথিবীও অনেক সুন্দর, কিন্তু আল্লাহ এভাবেই সৃষ্টি করেছে, ওদের জগৎটা আলাদা, আমাদের জগৎটা আলাদা। তারপরে ওখান থেকে অনেক ঘোরাঘুরির পরে আয়শা আমাকে বলল যে তুমি আজ আমাদের এখানে থেকে যাও। তখন আমি বললাম, না না, আমি আজ এখানে থাকবো না। তো তখন আমাকে বলল যে কেন? না, দেখা যাচ্ছে যে আমি যদি হোস্টেলে না যাই, আমার বন্ধুরা অনেক প্রশ্ন করবে যে তুই কাল রাতে কোথায় গেলি, তুই ওখানে দেখলাম ল্যাম্পপোস্টের ধারে বসে আছিস, কোথায় গেলি, কোথায়, এইভাবে বিভিন্ন ধরনের তারা খারাপ মন্তব্য করবে। তা প্লিজ তুমি আমাকে রেখে আসো। তারপর আয়শা বললো যে আচ্ছা ঠিক আছে, চলো তাহলে তোমাকে রেখে আসি। এই বলে আয়শা আমাকে তারপরে আয়শা বলল যে ঠিক আছে, তুমি আমাকে জড়িয়ে ধরো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আমি আয়শাকে জড়িয়ে ধরার পরে আমি যেন আমাকে মনে হচ্ছে যে আমি যেন কোন একটা সুখের রাজ্যে যেন আমি ভাসছি এরকম। এই বলে সেই আমাকে নিয়ে আমার হোস্টেলের সামনে নামিয়ে দিয়ে গেল। তারপরে আমি ওখান থেকে হোস্টেলে চলে গেলাম, আয়শাও চলে গেল। এভাবে আমাদের দিন কাটতে থাকলো। হঠাৎ একদিন আমি বললাম যে আয়শা, আমি তো তোমাকে ভালোবাসি, তা তুমিও আমাকে ভালোবাসো, তা চলো আমরা বিয়ে করি, হ্যাঁ বিয়ে করে ফেলি। তখন আয়শা আয়শা বলল যে দেখো, আমার পরিবারে আমি আমার বাবা আমাকে সব বলে রাখছি, আমি তোমাকে মানুষের পৃথিবী একটা ছেলেকে আমি ভালোবাসি। আমার মা বাবা এগুলো মেনে নিছে। আসলে আমার মা বাবা অনেক ভালো। হ্যাঁ, আমি আমার মা বাবার একমাত্র মেয়ে, তো আমি আমার মা বাবার কাছে যা আবদার করি, আমার মা বাবা কখনোই আমাকে আবদার পূরণ করি নাই, এরকম আমি পাই নাই। আমার মা বাবার সাথে বলার পরে তারা এক কথায় রাজি হয়েছে। এখন যদি তোমার পরিবারের তোমার মা বাবা যদি রাজি না হয়, কারণ আমরা হলাম জিন, তোমরা হলো মানুষ। এখন জিন আর ইনসান, এ দুটো আল্লাহ দুই ভাগে সৃষ্টি করেছে। এখন তোমার বাবা মা যদি আমাদের সম্পর্ক না মেনে নেয়, তখন আমরা কি করব? তখন আমি আয়শাকে বললাম যে দেখো, আমার মা বাবা যদি তোমাকে মেনেও না নেয়, তা আমি তোমাকে বিয়ে করব, আমি তোমার সাথে সারা জীবন থাকব, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তখন আয়শা বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মা বাবাকে বোঝাও। তখন আমি আয়শাকে বললাম, দেখো আয়শা, আমি আমি আমার মায়ের সাথে কাল কথা বলবো। এ বলে আমি আমার মায়ের সাথে কথা বললাম যে মা, আমি একটা মেয়েকে খুবই ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। তখন আমার মা বলল যে আচ্ছা, মেয়েটি কেমন, তার ফ্যামিলি কেমন, এগুলো জিজ্ঞাসা করলো। তখন আমি অনেকটা আমার ভয় হচ্ছিল যে যদি আমি আমার মায়ের সাথে কথাগুলো বলি, যদি আমার মা কিংবা আমার বাবার সাথে বলে, যদি আমার বাবা রাজি না হয়, তখন আমার ভিতরে অন্যরকম একটা ভয় কাজ করছিল, যে আমি আয়শাকে হারিয়ে ফেলার একটা ভয়। তখন আমি বললাম যে না মা, ওদের পরিবার ভালো, সবাই ভালো, তুমি আর আব্বু আসো, এসে মেয়েটিকে একবার দেখো, তারপরে কেমন লাগে। তখন আমি আয়শাকে বললাম, আয়শা তুমি মানুষের রূপে আমার মা বাবার সামনে দেখা দাও, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আমার মা বাবা এসে তোমাকে দেখুক, তারপরে পরের বিষয় পরে দেখা যাবে। তখন আমার আয়শা আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমার সম্পর্কে সব কিছু বলছো? তখন আয়শা বলল, আমি বললাম যে দেখো না, আমি এই মুহূর্তে যদি আমার বাবা মাকে বলি, হয়তো আমার মাকে হয়তো আমি রাজি করাতে পারবো, কিন্তু আমার বাবা অনেক অনেক রাগী, আমার বাবা রাজি হবে না। তো আমি বলবো আমার মা বাবাকে সব কিছু বলবো, আগে তুমি আমার মা বাবা তোমাকে দেখুক, দেখে তোমাকে যদি পছন্দ করে, আর মাশাল্লাহ তুমি তো অনেক সুন্দর, অবশ্যই আমার মা বাবা তোমাকে দেখে পছন্দ করবে, তারপরে আমরা আমার মা বাবাকে আমি কথাগুলো বলবো, তানাদেরকে আমি কনভিন্স করব। তারপরে আয়শা বললো যে আচ্ছা ঠিক আছে।
আয়শা তখন আমার বাবা মা আসলো, আয়শাকে দেখলো, দেখে আমার বাবার অনেক পছন্দ হলো। আমার বাবা মা এক কথায় রাজি। তখন এভাবে বলে তখন আমার বাবা বললো যে আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি এক কাজ করো, তোমার বাবা মাকে আমার সাথে দেখা করতে বলো। তোমার মা বাবাকে বলো যে আমরা তোমার মা বাবার সাথে দেখা করে যে তোমরা যখন দুজন দুজনের ভালোবাসো তখন তো আর বেশি দিন গড়ানো ঠিক না, তোমাদের বিয়ে শাদীর বিষয়ে তোমার বাবা মার সাথে কথা বলবো। তখন এই কথা বলার পরে আয়শা বলল যে আচ্ছা ঠিক আছে। তখন আয়শা তার মা বাবাকে নিয়ে আসলো, আসার পরে আমার বাবা মার সাথে কথা বলল, কথা বলার পরে এক প্রকার বিয়ে আমাদের দিনখান সব ঠিক। এখন আমার অনেকটা অন্যরকম মনের ভিতরে কাজ করছিল যে আমি আমার মা বাবার সাথে মিথ্যা কথা বলে আমি বিয়ে করব। আমি আজও পর্যন্ত আমি আমার বাবা মার সাথে কখনো মিথ্যা কথা বলিনি। আজকে মিথ্যা কথা বলে আমি আমার জীবনে মিথ্যা কথা বলে আমি আয়শাকে বিয়ে করব। এ কথা বলার পরে আয়শাও আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি তোমার মা বাবার সাথে বলছো? তখন আমি বলছিলাম যে না, এখনো বলি নাই, তো বলবো। তখন আয়শা বলল যে দেখো, মিথ্যা দিয়ে কোনো কিছু এগিয়ে নিয়ে যাওয়া ঠিক না। আর দেখো, আমরা হলাম মুসলিম, আর মুসলিম সমাজে মিথ্যা বলা মহাপাপ। তুমি তোমার বাবা মার সাথে সব কথা খুলে বলো, তারপরে যদি তারা পছন্দ করে তাহলে আমাদের বিয়ে হবে, আর যদি না হয় তাহলে বিয়ে হবে না। এই বলে আয়শা চলে গেল। তারপরে আমি আমার মাকে সব খুলে বললাম। বলার পরে আমার মা যেন অনেকটা চমকে গেল। তখন আমার মা বলল, কি তুই কি বলছিস বাবা? এটা কি ঠিক? কারণ জিন আর ইনসানের কখনো কি সম্ভব? তখন আমি আমার মাকে বললাম যে দেখো মা, আমি ওকে অনেক বেশি ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচব না। তা তুমি আব্বুকে প্লিজ বুঝিয়ে বলো না, যদি যদি আয়শাকে না পাই তাহলে আমি হয়তো বাঁচবই না। তারপরে আমার মা বাবার আমি একমাত্র ছেলে, মা মায়ের মন। তখন মা বলল যে আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবাকে বোঝাবো। তখন তোরাই যদি সুখে থাকিস তাহলে আমাদের করার কি আছে। এখন এই কথা বলার পরে বাবাকে মা বলল। তখন আমার বাবা তো খুবই রাগী। আমার বাবা এক কথাই বলল, এ বিয়ে কখনোই হবে না, আর এটা সম্ভব না। এই কথা বলে যখন বলল, তখন আমার বাবাকে অনেকটা বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমার বাবা মাকে এক ধমক দিয়ে বসিয়ে রাখলো। তখন আমার বাবা আমাকে ডেকে বলল, এটা কোনোভাবেই সম্ভব না, তুই যেটা ভাবছিস এটা কখনোই হবে না, তুই ওকে ভুলে যা। আমি তখন বললাম যে বাবা, আমি ওকে অনেক বেশি ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচব না। তখন আমার বাবা রেগে আমাকে ধমক দিয়ে বলল, এটা আমি কখনোই বেঁচে থাকতে মানব না। তারপরে আমার বাবা চলে গেলেন। তারপরে আয়শা গভীর রাতে আমার সাথে আসলো দেখা করতে। এসে আমাকে বলল যে তুমি মা বাবার সাথে বলছো? তখন আমি বললাম যে মায়ের সাথে বলছিলাম। বাবা বাবাকে বলল, কিন্তু আমার বাবা তো রাজি না। আমাকে মাকে অনেকটা বকাবকি করছে, আমাকেও বকছে, কষ্টে এটা কখনোই সম্ভব না, আমার বাবা এটা রাজি হচ্ছে না। তা তুমি একটু ধৈর্য ধরো না, আমি আমার বাবাকে আমি ঠিকই ম্যানেজ করে ফেলবো। তখন আয়শা অনেকটা মন খারাপ হয়ে গেল। তখন আয়শার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তখন আমি বললাম যে এই পাগল, তুমি কাঁদছো কেন? আমি তোমাকেই বিয়ে করব। আমি যদি আমার বাবা নাও মানে, তা আমি তোমাকে বিয়ে করে আমি শহরে একটা বাসা ভাড়া নিয়ে আমরা দুজন থাকব, তবুও আমি তোমাকে হারাতে চাই না। তখন আয়শা বলল যে দেখো, ফ্যামিলির সবাই, মা বাবা যদি রাজি না হয় তাহলে আমাদের এভাবেই আমরা যদি বিয়ে করি তাহলে আমরা কখনোই সুখী হব না। তা দেখো, এটা যখন তোমার বাবা রাজি না, তাহলে আমাদের সম্পর্ক এখানেই স্থগিত করা ভালো। তখন আমি বললাম যে আয়শা, তুমি কি বলছো? তুমি কি ভেবে বলছো? তখন আয়শা বলল যে আমি ভেবেই বলছি।
তখন আমি বললাম যে দেখো, তুমি এমনটা বলো না, আমি আমার বাবাকেই ঠিকই ম্যানেজ করে ফেলবো, প্লিজ আমাকে একটু সময় দাও। তখন আয়শা বলল যে দেখো, তোমার বাবা এক কথার মানুষ, আমি যতটুকু তোমার কাছ থেকে শুনলাম, তাই এটা মনে হয় তোমার বাবা রাজি হবে না। দেখো, তোমার বাবাকে যদি রাজি করাতে পারো তাহলে আমরা বিয়ে করব, আর না হলে নয়। এই বলে আয়শা কাঁদতে কাঁদতে চলে গেলেন। তারপরে আয়শা আমার সাথে আর কখনো দেখা করেনি। আজ অনেকটা বছর কেটে গেল, তবু আয়শার সাথে আমার আর দেখা হয় না। আমি আজও সেই ল্যাম্পপোস্টের ধারে অপেক্ষায় বসে থাকি আয়শার জন্য, কিন্তু আয়শা আর আসে না। আমার জীবনে এই ঘটনা অনেকটা কষ্টদায়ক, তবুও আমি অপেক্ষায় আছি। আমি আজও বিয়ে করি নাই। আমার ফ্যামিলি থেকে আমার বাবা মা অনেক চেষ্টা করছে আমাকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি আজও বিয়ে করি নাই। আমি আজও অপেক্ষায় আছি আয়শার জন্য। যদি কোনো একদিন, কোনো এক সময় আয়শা যদি আমার সামনে আমার সাথে দেখা করে, এই অপেক্ষায় আজও আমি বসে আছি। প্রিয় দর্শক, আজ এই গল্পটা আপনাদেরকে কেমন লাগছে প্লিজ দয়া করে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর দ্য স্টার মেগা বক্সের সাবস্ক্রাইব করবেন ও পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আর প্রতিদিন নিত্য নতুনের এরকম গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম।